আসসালামু আলাইকুম সবাইকে আমাদের এ জার্নি টু দ্য স্টক মার্কেট কোর্সে স্বাগতম। আমি আকরামুল আলম আপনাদের সাথেই আছি। তো প্রতিবারের মতো এবার আমরা আরেকটা সেশন নিয়ে আলাপ করব। আমাদের এবারের সেশনটা হচ্ছে সেশন নাম্বার 3। আমাদের সেশন 3টা খুবই বেসিক লেভেলের একটা সেশন। এর পরবর্তী সেশন থেকে আমরা একটু ডিপে চলে যাব অথবা আমরা একটু গভীরে চলে যাব। এই সেশনটার নাম হচ্ছে ওয়াই ইনভেস্টিং ইন দ্য স্টক মার্কেট। স্টক মার্কেটে আমরা কেন ইনভেস্ট করব, এটা কিন্তু অলরেডি আমরা এর আগের সেশনগুলোতে একটু আলোচনা করেছি, বাট এখানে আমরা মোর এলাবোরেটলি একটু আলোচনা করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি স্টক মার্কেট থেকে অ্যাকচুয়ালি ওয়েলথ অ্যাকোমোলেশন করা বা ওয়েলথ ক্রিয়েশন করা সম্ভব হয় কি না, বা কি কি এইটার অ্যাডভান্টেজ আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো আজকে। আমরা ফার্স্ট স্লাইডে যাই। 5 গোল্ডেন বেনিফিটস অফ স্টক ইনভেস্টিং। আপনি যদি স্টকে বা শেয়ারে ইনভেস্ট করেন তাহলে 5টা গোল্ডেন বেনিফিট পাবেন, যেটা আপনি অন্যান্য জায়গায় এত ভালো করে পাবেন না। নাম্বার 1 হচ্ছে হেফটি রিটার্ন। আপনি যদি গুড ফান্ডামেন্টাল কোম্পানিতে ইনভেস্ট করেন বা রাইট কোম্পানি পিক করেন এবং সেইটার শেয়ার বা স্টক পারচেস করেন, তাহলে লং রানে আপনার এক্সপোনেনশিয়াল রেট অফ রিটার্ন অ্যাচিভ হওয়া সম্ভব, অথবা অ্যাটলিস্ট মডারেট লেভেলের রেট অফ রিটার্ন অ্যাচিভ হওয়া সম্ভব। এগুলো আমরা পরবর্তী সেশনগুলোতে আলোচনা করব এবং এখানেও কিছু ইলাস্ট্রেশন সম্পর্কে আপনাকে দেখাবো। হেফটি রিটার্ন হচ্ছে নাম্বার 1 বেনিফিট। নাম্বার 2 হচ্ছে বেটার ইনফ্লেশন হেজ। অলরেডি এটা আমরা আগের সেশনগুলোতে আলোচনা করেছি, আবারও বলছি, মূল্যস্ফীতি এখন সারা ওয়ার্ল্ডে একটা বিবেচ্য বিষয়। গ্লোবালি ইনফ্লেশন রেট কিন্তু ভেরি হাই। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাও তো কিন্তু ইনফ্লেশন রেট ইভেন কয়েক মাস আগে অনেক বেশি ছিল। ফেডারেল রিজার্ভ ব্যাংক বিভিন্ন ধরনের পদক্ষেপের মাধ্যমে ইনফ্লেশন রেটটাকে এখন কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এবং আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের বিভিন্ন সময় বেগ পেতে হচ্ছে বা অথবা আমরা নাভিশ্বাস হচ্ছে, যেটাকে বলি আমরা। এই যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি অথবা ইনফ্লেশনারি প্রেশারের জন্য আমাদের দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য থাকছে না বা আমাদের দৈনন্দিন জীবন কষ্টদায়ক হচ্ছে। এই ইনফ্লেশনটাকে প্রোটেক্ট করার জন্য বা ইনফ্লেশনটাকে হেজ করার জন্য বা ইনফ্লেশনের যে ঝুঁকি যেটা আছে, অর্থাৎ আমার ক্রয় ক্ষমতা যে পড়ে যেতে পারে বা কমে যেতে পারে, আমার পারচেজিং পাওয়ার যে ফল করতে পারে, এটার যে রিস্ক আছে, সেই রিস্কটাকে হেজ করা বা ম্যানেজ করার জন্য স্টকে ইনভেস্ট করা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অপশনস ইন দ্য ওয়ার্ল্ড। স্টক মার্কেটে আপনার লং টার্ম ইনভেস্টর যদি হন, আপনার রাইট কোম্পানিতে যদি ইনভেস্ট করেন, তাহলে লং রানে আপনার যে রিটার্নটা জেনারেট হবে, এটা নর্মালি ইনফ্লেশন রেটের থেকে কয়েক গুণ বেশি হবে বা অনেক বেশি হবে। সে ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশের গুড ফান্ডামেন্টাল কোম্পানিগুলোতে যদি ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনার অ্যানুয়াল রেট অফ রিটার্ন অ্যাচিভ হতে পারে 15 থেকে 20%। ওয়াইরেস আপনার ইনফ্লেশন রেট কিন্তু কারেন্টলি প্রায় 9%-এর মতো, এবং এভারেজ ইনফ্লেশন রেট যদি আপনি ধরেন ইন দ্য পাস্ট কাপল অফ ইয়ার্স, ইটস লাইক 7 to 7.5%-এর মতো। অর্থাৎ পাস্ট কাপল অফ ইয়ার্সে যারা ভ্যালু ইনভেস্টর বা যারা ইন্টেলিজেন্ট ইনভেস্টর, তারা লং টার্মে যেসব কোম্পানিগুলোতে ইনভেস্ট করেছেন সেখান থেকে মুনাফা পেয়েছেন 15 থেকে 20% অ্যাটলিস্ট। ওয়াইরেস ইনফ্লেশন রেট ছিল কিন্তু অনলি 6 থেকে 7%-এর মধ্যে। অর্থাৎ তাদের রিয়েল রিটার্ন কিন্তু ডাবল অথবা ডাবলের থেকে বেশি, ভেরি হায়ার দেন ইনফ্লেশন রেট। তারা ইনফ্লেশনটাকে হেজ করতে পেরেছেন। কিন্তু আপনি যদি ব্যাংকে টাকা রাখেন বা অন্য কোনো ধরনের ইনভেস্টমেন্ট স্কিমে টাকা রাখেন যেখানে রেট অফ রিটার্ন ইজ ভেরি ভেরি লো, ইউজুয়ালি লোয়ার দেন দ্য ইনফ্লেশন রেট, তাহলে কিন্তু আপনার পারচেজিং পাওয়ার ফল করবে, আপনার ক্রয় ক্ষমতাটা কিন্তু কমে যাবে এবং রিয়েলি আপনি লুজার হবেন। নাম্বার 3 হচ্ছে হায়ার লিকুইডিটি। আপনি চাইলে যখন তখন ফেয়ার মার্কেট প্রাইসে স্টক সেল করে দিতে পারছেন। এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ইনভেস্টমেন্ট পজিশনটাকে ক্লোজ করতে পারছেন। অর্থাৎ আপনার টাকার যখন দরকার, আপনি সেল করে এই টাকাটা নগদ টাকায় রূপান্তর করতে পারছেন। এর মাধ্যমে কিন্তু আপনি আপনার ইমার্জেন্সি নিডটাকে ফুলফিল করতে পারবেন। নাম্বার 4 ইজ ট্যাক্স বেনিফিট। এটা নিয়ে আমরা বলি না, এবারের সেশনে আমরা বলবো। স্টক মার্কেটে যদি আপনি ইনভেস্ট করেন, ইউ উইল এনজয় সার্টেন লেভেল অফ ট্যাক্স বেনিফিটস। আপনার যখন ট্যাক্স ফাইল সাবমিট করবেন, তখন স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য আপনার স্পেশাল কিছু রিবেট পাবেন, অর্থাৎ স্পেশাল কিছু কনসেশন বা ছাড় পাবেন। আপনার ট্যাক্সেবল ইনকাম যদি আপনার ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়ে, অর্থাৎ করযোগ্য আয়
যেটা আছে সেটা যদি আপনার কর দেওয়ার মতো হয়, বা ধরেন আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে বছরে 5 লাখ টাকা, আপনি ট্যাক্স ব্র্যাকেটে পড়েছেন, তাহলে এখানে আপনার কিছু মিনিমাম ট্যাক্স আপনাকে দিতে হবে। এখন যতটুকু আপনার ট্যাক্স বিল হয়, এই ট্যাক্স পেমেন্ট যেটা হবে, এই ট্যাক্স পেমেন্টটাকে আপনি চাইলে রিডিউস করতে পারবেন বা কমিয়ে আনতে পারবেন কিসের মাধ্যমে? স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট যদি থাকে তাহলে স্পেশাল কিছু ট্যাক্স অ্যাডভান্টেজ আপনি এনজয় করতে পারবেন। এটা হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার ওয়ান অফ দ্য মেজর মেরিটস। আর নাম্বার 5 হচ্ছে ওনারশিপ রাইট। একটা স্টকে ইনভেস্ট করা মানে হচ্ছে ওই কোম্পানির ওনারশিপ এনজয় করা, রিয়েল ওনার। আপনি যদি কোনো কোম্পানির একটা শেয়ারও কিনে থাকেন, তার মানে ওই কোম্পানিটার লাখ লাখ শেয়ারের মধ্যে একটা শেয়ারের রিয়েল ওনার হচ্ছে আপনি। এখন স্টক মার্কেটে কিন্তু দেয়ার ইজ নো লিমিট, আপনি চাইলে অনেক বেশি শেয়ারও কিনতে পারেন। আপনি কিন্তু মার্কেট থেকে শেয়ার কিনতে 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 সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের শেয়ার কিনে নিয়ে আপনি ওই কোম্পানির বোর্ডেও বসতে পারেন, ওই কোম্পানির কন্ট্রোল নিতে পারেন। এই ধরনের অপশনগুলো কিন্তু স্টক মার্কেট আপনাকে দেয়। সো এটা কিন্তু একটা অন্য কোনোভাবে কিন্তু মানে আদায় করা সম্ভব না। একটা পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে আপনি যদি সিগনিফিকেন্ট শেয়ারের মালিক হতে চান, তাহলে কিন্তু মার্কেট থেকে আপনার শেয়ার কিনে নিয়ে খুব সহজেই সিগনিফিকেন্ট অ্যামাউন্টের শেয়ারের মালিক হতে পারছেন এবং আপনি কন্ট্রোলিং স্টেকটা নিতে পারছেন। এই সুযোগটা স্টক মার্কেট আপনাকে অলওয়েজ দিয়ে থাকে। আমাদের বাংলাদেশে একটা আছে সাবস্টেন্সিয়াল অ্যাকুইজিশন অ্যাক্ট। সাবস্টেন্সিয়াল অ্যাকুইজিশন অ্যাক্ট অনুযায়ী 10% অথবা এর থেকে বেশি শেয়ার যদি আপনি কিনতে চান কোনো কোম্পানির, তাহলে সেক্ষেত্রে যেটা আপনাকে আগের থেকে নোটিফিকেশন দিয়ে রাখতে হবে। তো তারপরেও কিন্তু এখানে বলা নাই যে আপনি কিনতে পারবেন না, আপনি অবশ্যই কিনতে পারবেন। আপনি চাইলেই 10% বা তার অধিক শেয়ারের মালিক হতে পারবেন, সেটা ক্ষেত্রে কিন্তু কোনো আইন কানুনে আপনাকে বাধা দেওয়া নাই। তার মানে কি, সিগনিফিকেন্ট স্টেক নিতে চাইলে বা সিগনিফিকেন্ট পজিশন নিতে চাইলে স্টক মার্কেটের থ্রুতে আপনি নিতে পারছেন। ইনফ্লেশন হেজের একটা চালচিত্র দেখায় যে বিভিন্ন অ্যাসেট ক্লাস আছে এখানে, যেমন ধরেন ব্যাংক ডিপোজিট আছে, বন্ড আছে, গ্রোথ স্টক আছে। গ্রোথ স্টক মানে হচ্ছে গুড ফান্ডামেন্টাল কোম্পানি যেগুলোর গ্রোথ পটেনশিয়াল অনেক বেশি, যেগুলো ফিউচার পটেনশিয়াল অনেক বেশি, ফিউচারে অনেক গ্রো করবে, রেভিনিউ, প্রফিট, ক্যাশ ফ্লো অনেক গুণ বাড়বে। অ্যাট দ্য সেম টাইম শেয়ারের প্রাইসও অ্যাপ্রিসিয়েশন হবে। তো সেই সমস্ত কোম্পানিগুলোকে আমরা গ্রোথ স্টক বলে থাকি। তো ইনফ্লেশন রেট যদি আমাদের 6% হয়, লেটস সে যে আমাদের ইনফ্লেশন রেট হচ্ছে, এভারেজ ইনফ্লেশন রেট হচ্ছে মিনিমাম প্রায় 7%-এর উপরে, তারপর আমরা ধরে নিলাম এখানে 6%। 6% ইনফ্লেশন রেট যদি হয়, ব্যাংকে যদি আমরা টাকা রাখি তাহলে আমরা পাবো ম্যাক্সিমাম 5%। এখানে কিন্তু বলা আছে পোস্ট ট্যাক্স রিটার্ন ভার্সাস ইনফ্লেশন। ইনফ্লেশনের সাথে আমার পোস্ট ট্যাক্স রিটার্ন কোন কোন অ্যাসেট ক্লাসে কি অ্যামাউন্টে পাওয়া যায়। ব্যাংকের ক্ষেত্রে সর্বোচ্চ আপনি 5% রিটার্ন অ্যাচিভ করতে পারবেন যদি আইডল টাকা ব্যাংকে রেখে দেন। অথবা আপনি চিন্তা করলেন বন্ডে ইনভেস্ট করবেন। বন্ডে ইনভেস্ট করলে এভারেজ আপনি 9% রেটে ইল্ড জেনারেট করতে পারবেন বা রিটার্ন জেনারেট করতে পারবেন। বন্ডে ইনভেস্ট করলে আপনি 9% রেটে যদি রিটার্ন জেনারেট করেন, তাহলে কিন্তু আপনি ইনফ্লেশনটাকে বিট করতে পারছেন কিছুটা। কিভাবে? 9% ইজ হায়ার দেন 6%, এভাবে। কিন্তু ইনফ্লেশনটাকে যদি একটা অনেক বেশি বিট করতে চান বা অনেক বেশি সেফ জোনে থাকতে চান, তাহলে কিন্তু আপনাকে গ্রোথ স্টকে ইনভেস্ট করতে হবে। গুড ফান্ডামেন্টাল কোম্পানি যেগুলো গ্রোথ পটেনশিয়াল অনেক বেশি, যেগুলো বিজনেস স্টোরিগুলো অনেক ভালো, সেই সমস্ত কোম্পানিগুলোতে যদি আপনি ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনি ইভেন 20% অর মোর রিটার্ন জেনারেট করতে পারবেন। তো 20% রিটার্ন যদি আপনি জেনারেট করেন, তাহলে কিন্তু ইনফ্লেশনটাকে আপনি খুব সহজে এবং খুব ভালোভাবেই কিন্তু বিট করতে পারছেন। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরের স্লাইডে আমরা যাচ্ছি কমন ফিচার্স অফ ফিক্সড ডিপোজিট। ব্যাংকে টাকা রাখলে কি কি আমরা এখানে ফিচার আছে এবং কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। ব্যাংকে টাকা রাখলে আপনার টাকার থেকে যে মুনাফাটা হয় সেটা অনেক কম, সেটা মূল্যস্ফীতির থেকে কম। ইভেন আপনার পারচেজিং পাওয়ার ফল করবে। আপনি যদি আইডল টাকা ব্যাংকে রেখে দেন, ইউজুয়ালি আপনার মূল্যস্ফীতির থেকে এটা কম রিটার্ন জেনারেট হবে। লোয়ার রিস্ক দেন স্টকস ইন জেনারেল। স্টকের থেকে কিন্তু আপনার ব্যাংকে আমানত, এটা ঝুঁকি অনেক কম, কিন্তু আবার রিটার্নও অনেক কম। লেস লিকুইড ইন কম্পেয়ার টু স্টক। ব্যাংকের টাকা রাখাটা লিকুইডিটি স্টকের তুলনায় অনেক কম। স্টকে আপনি যখন খুশি সেল করতে পারছেন, কারণ স্টক মার্কেট একটা অ্যাক্টিভ মার্কেট ওয়ার বায়ার সেলার্স আর ভেরি অ্যাভেলেবল। বাট
আপনার ব্যাংকে ডিপোজিট রাখলে, বিশেষ করে এটা যদি ফিক্সড ডিপোজিট হয়, তাহলে মানে যখন তখন আপনি এটাকে ডিপোজিটটাকে ক্লোজ করতে পারছেন না, বা ক্লোজ করতে গেলে আপনাকে কিন্তু জরিমানা দিয়ে বা বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী বিভিন্ন অব্লিগেশন মিট করে কিন্তু আপনাকে করতে হচ্ছে। এবং ফাইনালি আপনি যদি সঞ্চয়পত্র কিনতে যান, ম্যাক্সিমাম সিলিং হচ্ছে 50 লাখ টাকা। 50 লাখ টাকার বেশি আপনি সঞ্চয়পত্র কিনতে পারছেন না। বা স্টক মার্কেটে ইনভেস্ট করলে কিন্তু আপনি এর থেকে বেশি, অনেক গুণ বেশি ইনভেস্ট করতে পারছেন। দেয়ার ইজ নো লিমিট। এখন একটা মজার স্লাইডে চলে আসি, দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধি মুনাফা ব্যাপারটা। অ্যালবার্ট আইনস্টাইন, ওনাকে আমরা অনেকেই চিনি। উনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান পদার্থবিজ্ঞানীদের মধ্যে একজন। ওনার আইকিউ ছিল সবচেয়ে বেশি। উনি একটা কথা বলেছেন এটার ব্যাপারে, যে কম্পাউন্ড ইন্টারেস্ট অথবা ইন্টারেস্টের জায়গায় আপনি রিটার্ন কথাটাকে মনে করে নেন। যদি আমরা এভাবে বলি, কম্পাউন্ড ইন রিটার্ন ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর 8ম আশ্চর্য হচ্ছে কি? চক্রবৃদ্ধি মুনাফা। হি হু আন্ডারস্ট্যান্ডস ইট আর্নস ইট। যে এটা বুঝতে পেরেছে সে তার ভাগ্য গড়ে নিয়েছে। হি হু ডাজন্ট পেস ইট, যে এটা বুঝে নাই সে কিছু করতে পারেনি, সে লুজার হয়েছে। অর্থাৎ এখানে আরো এলাবোরেটলি যদি আমরা বলি, দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং ওয়ার্কস বাই গ্রোয়িং ইউর ওয়েলথ এক্সপোনেনশিয়ালি। খুব মানে আপনার ওয়েলথটা খুব ভালোভাবে বাড়ার একটা প্রক্রিয়া হচ্ছে কম্পাউন্ডিং রেট অফ রিটার্ন। It adds the profit earned back to the principal amount and then reinvest the entire sum to accelerate the profit earnings process. অর্থাৎ প্রতিনিয়ত আপনার মূলধনের থেকে যে মুনাফা হচ্ছে, সেই মুনাফা অংশটা যখন আপনার আবার পুনর্বিনিয়োগ করছেন, তখন কিন্তু আপনার অ্যাকুমুলেটেড ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট খুব বাড়তেছে এবং আপনার রিটার্নও কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। এটাকে বলা হয় কম্পাউন্ডিং রিটার্ন। এবং এইটাই হচ্ছে দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। স্টক মার্কেটে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে রেগুলার ইন্টারভালে যদি আপনি ইনভেস্ট করেন এবং এখান থেকে যে রিটার্ন জেনারেট হবে, সেই রিটার্নের টাকার যদি আপনার আবার রিইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার রেট অফ রিটার্নটা প্যারাবোলিক্যালি বাড়বে, এক্সপোনেনশিয়ালি বাড়বে। এখানে আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখি, রিয়েল লাইফ স্ট্যাটিস্টিক্স। এখানে হচ্ছে ভার্টিক্যাল এক্সিস যেটা আছে, এটা হচ্ছে গ্রোথ অফ ইনভেস্টমেন্ট ইন মিলিয়ন ডলার্স। মিলিয়ন ডলারে ইনভেস্টমেন্ট কি পরিমাণ গ্রো হয়েছে। আর আমি যদি হরিজন্টাল এক্সিসে দেখি, এখান থেকে দেখেন 0 থেকে 40, মোর দেন 40 ইয়ার্স, এটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এটা হচ্ছে সময়ের সাথে সাথে আপনার ওয়েলথ কতটুকু হারে ম্যাক্সিমাইজ হচ্ছে। এখানে দেখেন দুইটা কালার দেওয়া আছে, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে ব্লু। অরেঞ্জ কালারটা হচ্ছে আপনার কম্পাউন্ডিং রিটার্ন, আর ব্লুটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। দেখেন অ্যাকচুয়ালি ইনভেস্ট করেছেন আপনি শুরুতে কম, আস্তে 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 করে একটু একটু করে বাড়তে বাড়তে 40 বছর পরে যায় বেড়েছে অনেকাংশে। কিন্তু আপনার রিটার্ন কিন্তু আপনার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের তুলনায় অনেক গুণ বেড়েছে। তার মানে কি? আপনার এই যে রেগুলার ইনভেস্টমেন্ট যেটা, সেটা থেকে যে রিটার্ন জেনারেট হয়েছে, সেইটা রিইনভেস্টমেন্ট করার মাধ্যমে আপনার ওয়েলথটাকে আপনি এক্সপোনেনশিয়ালি বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছেন। ওয়ারেস আপনার ইনভেস্টমেন্ট কিন্তু ভেরি মিনিমাম, বাট আপনার ওয়েলথ কিন্তু অনেক হাই। আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টের সাথে টোটাল ওয়েলথের যে গ্যাপ, এইটাই হচ্ছে আপনার মুনাফা। এবং এইটা চমৎকারভাবে সম্ভব হয়েছে কিসের কারণে? বিকজ অফ কম্পাউন্ড অ্যানুয়াল রিটার্ন বা কম্পাউন্ডিং রিটার্ন। এই চক্রবৃদ্ধি মুনাফা কনসেপ্টটা যারা খুব বুঝে নিজেদের জীবনে ভালোভাবে কাজে লাগিয়েছেন, তারা অনেক বেশি মানে মুনাফা অর্জন করতে পেরেছেন এবং ওয়েলথ অ্যাচিভ করতে পেরেছেন।